যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি ইরানের। সংঘাত শেষ করতে আশাবাদী ট্রাম্পও। হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তেজনায় কাটছে না অনিশ্চয়তা। সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা জোট একটির ওপর হামলাকে 3 দেশেই আক্রমণ হিসেবে ধরা হবে। কাগজের চুক্তি নিরাপত্তা নিশ্চিত করে না, বলল তেহরান। পশ্চিম তীরে নারকীয় তাণ্ডব ইসরায়েলে অবৈধ বসতি স্থাপনাকারীদের। ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ। গুলিবিদ্ধদের বহনকারী অ্যাম্বুলেন্সেও আক্রমণ। শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে দাঙ্গায় নিহত 3, আহত অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন। সংঘবদ্ধ নাশকতা, দাবি জননিরাপত্তা মন্ত্রীর। এবং জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টা। গ্রিস উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার, রাখা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান। দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে হরমুজ প্রণালীতে উত্তেজনা আর পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এখনও অনিশ্চিত। ইরান কোনো চাপে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অবশেষে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান। তবে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের চেয়ে ওমানের সঙ্গে আলোচনাতেই বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালীর সীমানা ও নৌ চলাচল নিয়ে মাস্কটের সঙ্গে সমঝোতার পরই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব। দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালী নিয়ে চুক্তিও খুব কাছাকাছি। তবে একই সময়ে মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে চাপের কথাও স্বীকার করেছেন ট্রাম্প। নির্দিষ্ট কিছু অস্ত্রের মজুদ তুলনামূলকভাবে কম বলে জানান তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান যুদ্ধ চায় না, তবে কোনো চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না বলেও জানিয়ে দেন তিনি। আরও বলেন, ইরানের সামরিক তৎপরতা কেবল প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যুদ্ধবন্ধের সম্ভাবনার মধ্যে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরানের কেশব দ্বীপের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে তেহরানের পার্লামেন্টে হরমুজে নৌ চলাচল নিয়ন্ত্রণে নতুন আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রু ভাবাপন্ন দেশের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা এবং নিয়ম ভঙ্গকারীদের জরিমানার প্রস্তাব রয়েছে। এরই মাঝে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সাময়িক চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে ইরান ও ওমান। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই নতুন প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। মক্কায় জয়েন্ট ডিফেন্স সম্মেলনের পর চুক্তিতে সই করেন মোহাম্মদ বিন সালমান, শাহবাজ শরীফ ও রিসেপ তাইপ এরদোয়ান। এই চুক্তি অনুযায়ী এক দেশের উপর সশস্ত্র হামলাকে 3 দেশের উপরই হামলা হিসেবে বিবেচনার কথা জানানো হয়। এদিকে কাগজের চুক্তি নিরাপত্তা নিশ্চিত করে না বলে সতর্ক বার্তা দিয়েছেন ইরানের এক আইন প্রণেতা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে ঐতিহাসিক চুক্তি করল সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। স্থানীয় সময় শুক্রবার মক্কার আল সাফা প্রাসাদে যৌথ প্রতিরক্ষা সম্মেলনের পর চুক্তিতে সই করেন মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট নামের এই চুক্তির মূল লক্ষ্য যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে 3 দেশের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। চুক্তি অনুযায়ী 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তিতে 3 দেশের যৌথ নিরাপত্তা আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির বন্ধন এবং অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতে এই প্রতিরক্ষা সহযোগিতা গড়ে উঠেছে। সম্মেলনে 3 দেশের সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়। এর আগে বৃহস্পতিবার 3 দিনের সফরে সৌদি আরব যান শাহবাজ শরীফ। শাহবাজের সঙ্গে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ছিলেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ও প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও উপস্থিত ছিলেন। শুক্রবার এরদোয়ানও সৌদিতে পৌঁছে ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠক করেন।
সৌদি আরব পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি তুরস্কের সঙ্গেও সামরিক সম্পর্ক রয়েছে ইসলামাবাদের। যুদ্ধজাহাজ ও প্রশিক্ষণ বিমান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে দুই দেশ। আর 2023 সালে তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার চুক্তি করে সৌদি আরব। তিন দেশের নতুন এই প্রতিরক্ষা চুক্তি এমন এক সময় হলো যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে ঝুঁকিতে পড়েছে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামো। অনেকের মতে মক্কায় সই হওয়া এই চুক্তি শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, তেহরানের জন্য স্পষ্ট সতর্কবার্তাও। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার পশ্চিম তীরে নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীরা। গ্রামে গ্রামে ফিলিস্তিনের বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগ করছে তারা। গুলিবিদ্ধদের হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সও আক্রমণ করছে বসতি স্থাপনাকারীরা। অন্যদিকে গাজায় বাস্তুচ্যুত লাখো মানুষের জীবন কাটছে অনিশ্চয়তায়। অস্বাস্থ্যকর পরিবেশে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ। পশ্চিম তীরে একের পর এক গ্রামে সহিংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। সারাক্ষণই আতঙ্কে দিন কাটছে ফিলিস্তিনিদের। শুক্রবার বেথেলহেমের আবু নুজাইম গ্রামে হামলা চালায় বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলিও ছুড়ে তারা। হতাহত হন বেশ কয়েকজন। গুলিবিদ্ধদের হাসপাতালে নেয়ার সময় অ্যাম্বুলেন্সেও আক্রমণ করে ইসরায়েলিরা। গাড়ির জানালা ভেঙে মরিচের গুঁড়া স্প্রে করে তারা। এতে অসুস্থ হয়ে পড়েন অ্যাম্বুলেন্স কর্মীও। পরে গ্রামের প্রধান সড়কও বন্ধ করে দেয় হামলাকারীরা। পশ্চিম তীরের হেব্রনেও সহিংস আক্রমণ চালিয়ে যাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। মাসাফের ইয়াত্তায় তুবা এলাকায় ফিলিস্তিনি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে 14 শিশুসহ বাস্তুচ্যুত হয়েছে 3টি পরিবার। ধ্বংস হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও বিপুল পরিমাণ পশুখাদ্য। জাতিসংঘের হিসাবে বছরের প্রথম 7 মাসই বসতি স্থাপনকারীদের হামলা ও সংশ্লিষ্ট বিধিনিষেধে 2000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজার আকাশে যুদ্ধবিমান ও ড্রোনের তৎপরতা কিছুটা কমলেও অনিশ্চয়তা কাটেনি বাস্তুচ্যুত মানুষের। তাঁবু ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন লাখো ফিলিস্তিনি। অতিরিক্ত ভিড়, বিশুদ্ধ পানির সংকট, ইঁদুরের উপদ্রব ও সীমাবদ্ধতায় ছড়িয়ে পড়েছে নানা রোগ। জাতিসংঘ বলছে যুদ্ধবিরতির পরও নিহত হয়েছে শত শত শিশু। প্রতিদিনই হামলার ঝুঁকিতে রয়েছেন বেসামরিক মানুষ। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে অনুমোদন দিয়েছে উগান্ডার সংসদ। প্রতিশ্রুতি দিয়েছে মরক্কো। পরিকল্পনা অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের ধাপ শেষ হলে গাজায় মোতায়েন হবে এই বাহিনী। বরকতুল্লাহ, সময় সংবাদ। ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে। পাথর ছুঁড়ে নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বন্দীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ে কারা পুলিশ। দেশটির 2 কারাগারে সংঘর্ষে প্রাণ গেছে 3 বন্দী। আহত হয়েছেন অন্তত 23 জন। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি কারাগারে বন্দির চাপ কমাতে বিচার ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। স্থানীয় সময় শুক্রবার শ্রীলঙ্কার নেগুম্বু কারাগারে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারাগারের ভেতর থেকে নিরাপত্তা দেয়াল লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন বন্দীরা। কয়েকটি ব্যারিকেড ভেঙে বাইরে বের হওয়ারও চেষ্টা করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। পরে দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম নিয়ে কারাগারে প্রবেশ করে পুলিশ ও বিশেষ বাহিনী। সংসদে বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দ বিজেপাল। গোয়েন্দা তথ্য ও তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সম্প্রতি কারাগারগুলোতে অস্থিরতার পেছনে কারা ব্যবস্থাকে দুর্বল করার পরিকল্পনা থাকতে পারে। মাদক ও আন্ডারওয়ার্ল্ডের তৎপরতাকে সহিংসতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। শ্রীলঙ্কার কারাগার ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই চলছে ভয়াবহ চাপ। দেশটির বিভিন্ন কারাগারে বন্দির সংখ্যা 41,000-এর বেশি, অথচ এসব স্থাপনার ধারণ ক্ষমতা মাত্র 11,000-এর মতো। ফলে অতিরিক্ত ভিড়, মাদক ও অপরাধী চক্রের প্রভাবকে কেন্দ্র করে বারবার তৈরি হচ্ছে সংঘাতময় পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি কারাগারে বন্দির চাপ কমাতে বিচার ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। 10 লাখের বেশি বিচারাধীন মামলার জট কমাতে উচ্চ আদালতের বিচারকদের মেয়াদ 2 বছর বাড়াতে সাংবিধানিক পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে দ্বীপ রাষ্ট্রটি। বরকতুল্লাহ, সময় সংবাদ। গ্রিসের উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে গ্রিসে অনুপ্রবেশের সময় ইউরোপীয় সীমান্তরক্ষী একটি সংস্থা তাদের উদ্ধার করে। এসব অভিবাসন প্রত্যাশীদের গ্রিসের একটি বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
ইউরোপের স্বপ্ন যেন মহামারী আকার ধারণ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের দক্ষিণাঞ্চলে পৌঁছায় 40 অভিবাসন প্রত্যাশী। ইয়েরা পেত্রার দক্ষিণ পূর্ব উপকূলে তাদের বহনকারী নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। পরে কোস্টগার্ড ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের নিরাপদে বন্দরে নেওয়া হয়। এরপর শুরু হয় নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া। শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় মিডল ইস্ট মনিটর। ওই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই দুটি নৌযান থেকে উদ্ধার করা হয় আরও 112 জনকে। প্রথম নৌযানে ছিলেন 56 জন, যাদের মধ্যে 31 জন সুদানের এবং 25 জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌযানেও ছিলেন 56 জন, তাদের মধ্যে 47 বাংলাদেশি এবং 9 মিশরীয় নাগরিক ছিলেন। গ্রিসের দক্ষিণের দ্বীপ ক্রিটে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ বেড়েছে। মাত্র 48 ঘন্টার মধ্যে অন্তত 202 জন সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। নতুন করে যাওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এতে দ্বীপটির প্রশাসন ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর উপর বাড়ছে চাপ। এদিকে আগের একটি উদ্ধার অভিযানে 50 জন অভিবাসন প্রত্যাশীকে পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের 16 বছর বয়সী এক কিশোরকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। অভিবাসীদের জবানবন্দি অনুযায়ী লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রায় নৌকাটি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এজন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে $1,500 থেকে $2,000 পর্যন্ত নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। ভূমধ্যসাগর অঞ্চলের অন্যতম বড় মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়েছে স্পেনের পুলিশ। ইউরোপল এবং ইউরোপের একাধিক দেশের পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে চক্রের 78 সদস্যকে। চক্রটি স্পেনের দক্ষিণ পূর্ব উপকূল ও ইবিজা দ্বীপে মানব পাচারের পাশাপাশি মাদক পাচারেও জড়িত ছিল। প্রতিটি অভিযানে নৌকায় 50 জন পর্যন্ত অভিবাসীকে গাদাগাদি করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পাচার করা হতো। এ পর্যন্ত 64টি চালানের মাধ্যমে চক্রটি 2.5 কোটির বেশি ইউরো হাতিয়ে নেয়। অভিযান চালিয়ে তাদের ব্যবহৃত 50 লাখ ইউরো মূল্যের 18টি দ্রুতগতির বোট জব্দ করা হয়েছে। উত্তর আফ্রিকা থেকে মানব পাচারের নতুন এই রুট ভেঙে দেওয়ায় ভূমধ্যসাগরে মানব পাচার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত যুদ্ধক্ষেত্র। আরেকটি রুশ গুদামে জেলেনস্কি বাহিনীর আক্রমণ। জবাবে কৃষ্ণ সাগরে কিয়েভের 3 জাহাজে আঘাত মস্কোর। থাইল্যান্ডের ব্যাংককে স্কুলে বন্দুক হামলায় প্রাণ গেছে 6 শিক্ষক শিক্ষার্থীর, আহত আরও 15 জন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকেও হত্যা করে বন্দুকধারী। এই ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শুক্রবার সকাল সকাল রক্তাক্ত হলো থাইল্যান্ডের একটি স্কুল। ব্যাংককের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এলোপাতাড়ি গুলিতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। শ্রেণীকক্ষের ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় গুলি শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা টেবিলের নিচে আশ্রয় নিচ্ছে। ব্যাংকক পুলিশ জানায়, স্কুলের ভেতরে মেঝেতে একটি বন্দুক এবং একাধিক রাউন্ড গুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভয়ঙ্কর সেই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন ছাত্ররা। আমরা 5 নম্বর বিল্ডিংয়ে কিছু শব্দ শুনলাম এবং এরপর কি হলো সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম সেগুলো বাজি ফোটানোর শব্দ অথবা কেউ জোরে কিছুতে আঘাত করছে, কিন্তু তারপর আমরা বুঝতে পারলাম আসল ঘটনা। আমার মনে হয়নি ওটা বন্দুকের শব্দ। এরপর আমরা শৌচাগারে গেলাম, ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। তখন একজন শিক্ষক চিৎকার করে বললেন, তাড়াতাড়ি দৌড়ে এদিকে আসো। ঘটনার পর স্কুল প্রাঙ্গণ থেকে কর্মী ও শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এদিকে থাইল্যান্ডের জনস্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকে হত্যা করে সন্দেহভাজন বন্দুকধারী। পুলিশ বলছে, হামলায় ব্যবহার করা বন্দুকটি তার দাদার। শাফিনা সুলতানা, সময় সংবাদ। উত্তাপ বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। শুক্রবার রাশিয়ার একটি অনলাইন মার্কেট প্লেসের লজিস্টিক হাবে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 3টি ড্রোনের আঘাতে আগুন ধরে যায় লজিস্টিক হাবে। এছাড়া 8টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। অন্যদিকে কৃষ্ণ সাগরে ইউক্রেনের 3টি জাহাজে হামলার দাবি করেছে রাশিয়া। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করছে ইউরোপীয় দেশগুলো।
পাল্টাপাল্টি ড্রোন হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন সংঘাত। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে ওয়াইল্ড বেরিজের একটি লজিস্টিক হাবে আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। রুশ কর্মকর্তাদের দাবি রাতভর 8টি ড্রোন ভূপাতিত করা হয়। এর মধ্যে 3টি ড্রোন লজিস্টিক সেন্টারের ছাদে পড়ে আগুন ধরে যায়। একই সময়ে কৃষ্ণসাগরে একটি জাহাজ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত 3টি জাহাজে হামলা চালিয়েছে তাদের বাহিনী। যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে কূটনৈতিক অঙ্গনেও। ইউরোপীয় দেশগুলো সত্যিই শান্তি চাইলে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, শান্তির কথা বললেও ইউরোপের অস্ত্র ও অর্থ সহায়তা যুদ্ধকে দীর্ঘায়িত করছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও সামাজিকভাবে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি রাশিয়া ইউক্রেন সংঘাতের তীব্রতা বাড়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং রাশিয়ার ভেতরে ইউক্রেনীয় হামলা দুটি উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানান সংস্থাটির মহাসচিবের মুখপাত্র। বেসামরিক মানুষ ও অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে পারে বলেও সতর্ক করেছে জাতিসংঘ। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফের আইনি জটিলতায় মেটা মেক্সিকোয় শিশুদের মানসিক স্বাস্থ্যে ক্ষতির অভিযোগে প্রতিষ্ঠানটিকে $57 কোটি জরিমানা। রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিম এশিয়ার চলমান সংকট, ভারত ইসরায়েল সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে কথা বলেন দুই নেতা। ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন মোদী নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন নতুন করে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে, তখনই টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবারের এ ফোনালাপে উঠে আসে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মোদী জানান, দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি নিয়েও তাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা। ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন দুই নেতা। এর আগে 1 মার্চ কথা হয়েছিল দুই নেতার। ভারত ও ইসরায়েলের সম্পর্ক এখন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ বিস্তৃত খাতে ছড়িয়ে পড়েছে। এসব ক্ষেত্রেই সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মত দেন মোদী ও নেতানিয়াহু। চলতি বছরের ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর আমন্ত্রণে ইসরায়েল সফর করেছিলেন নরেন্দ্র মোদী। কাকুলি আখতার, সময় সংবাদ। দণ্ডিত হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত সরকার। फिर से मैं दोहराना चाहता हूं कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूँ कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई है। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে এবার উত্তাল ভারতের ঝাড়খণ্ড। আন্দোলন গড়েছে 14তম দিনে। টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক আন্দোলনকারী। দাবি আদায়ে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সমর্থন দিয়েছে ককরোচ জনতা পার্টি। সরকারের সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হলেও পরীক্ষা বাতিল ও তদন্তের দাবিতে অনড় শিক্ষার্থীরা। নিয়োগ পরীক্ষায় অনিয়ম আর প্রশ্ন ফাঁসের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলন চলছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার অনুরোধের পরও দীর্ঘ সময় ঘটনাস্থলে চিকিৎসক আসেননি।
এদিকে অচলাবস্থা কাটাতে আলোচনার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রশ্ন ফাঁসকে জাতীয় সমস্যা উল্লেখ করে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে বসবেন বলেও আশ্বাস দেন। তবে পরীক্ষা বাতিল ও তদন্তের দাবিতে অনড় শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের রাজনৈতিক সমর্থনও পাচ্ছেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে আন্দোলনের সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারীদের দাবি ও পরিস্থিতির বিস্তারিত জানতে চেয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। রাজ্য সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শিক্ষার্থীদের মূল দাবি জেপিএসসির 14তম সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল করতে হবে। অনিয়মের স্বাধীন তদন্ত করতে হবে সিবিআই কিংবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতিদের নিয়ে গঠিত কমিটিকে দিয়ে। পাশাপাশি জেপিএসসি ও জেএসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের দাবিও রয়েছে। এরই মধ্যে অধিবেশন চলা ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে দুটি ছাত্র সংগঠন। কাকলি আখতার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মেক্সিকোয় শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে মেটাকে $567 মিলিয়ন জরিমানা করেছেন দেশটির আদালত। তবে এ রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে মেটা। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ মেক্সিকোর একটি আদালত প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি তরুণ ব্যবহারকারীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম ও এআই চ্যাটবটের কার্যক্রমে পরিবর্তনের নির্দেশ দেন। আদালতের বিচারক ব্রায়ান বিটশিট বলেন, তরুণদের আসক্ত করতে মেটা তাদের প্ল্যাটফর্ম এমনভাবে ডিজাইন করেছে এবং শিশুদের যৌন নিপীড়ন থেকে যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। রায় নিউ মেক্সিকোতে শিশুদের মেটার এআই চ্যাটবটের মাধ্যমে রোমান্টিক বা সংবেদনশীল কথোপকথনে জড়ানো ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একই মামলার আরেক ধাপে 5 মাস আগে নিউ মেক্সিকোর একটি জুরি মেটাকে $375 মিলিয়ন জরিমানা করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত হোয়াইট হাউসে বলরুম নির্মাণে বাধা দিয়েছেন মার্কিন আপিল আদালত। আদালতের রায়ে বলা হয়, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই নির্মাণ কাজ চালানো যাবে না। একই সঙ্গে অবিলম্বে কাজ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণকারীদের করা মামলার পর এই রায় আসে, যেখানে বলা হয় হোয়াইট হাউস এত বড় একটি বলরুম নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল নির্বাহী বিভাগের নয়, বিষয়টি কংগ্রেসের অনুমোদন সাপেক্ষ। তবে আপিলের সুযোগ দিতে নিজেদের রায় 2 সপ্তাহের জন্য স্থগিত রেখেছেন আদালত। ফলে শেষ পর্যন্ত বিষয়টি মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে আবারও 2টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একটিতে জন্মসূত্রে নাগরিকত্বের আওতা আরও সংকুচিত করার চেষ্টা করা হয়েছে, আর অন্যটিতে বার্থ ট্যুরিজম বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন ট্রাম্প। তবে বিশেষজ্ঞরা বলছেন, বার্থ ট্যুরিজমের ঘটনা যুক্তরাষ্ট্রের মোট জন্মহারের তুলনায় খুবই সীমিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে নাগরিক অধিকারের নানা বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এমনকি ক্ষমতা গ্রহণের পরপরই জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের জন্য তড়িঘড়ি করে জারি করেন নির্বাহী আদেশ। তবে সর্বোচ্চ আদালত, কংগ্রেস আর নাগরিকদের প্রতিবাদের জেরে ট্রাম্পকে বেশ বেগ পেতে হয়েছে। জন্মসূত্রে নাগরিকত্ব আইন নিয়ে আদালতের রায়ে বেশ বিপাকেই পড়েন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে ফের উদ্যোগ নিয়েছেন তিনি। বৃহস্পতিবার 2টি নির্বাহী আদেশ সই করেন তিনি। ট্রাম্পের নতুন আদেশে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য, বিদেশি সরকারের কর্মী কিংবা প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করা ব্যক্তিদের সন্তানদের নাগরিকত্বের বিষয়ে বিধিনিষেধ আনা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন কিছু ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রেও পরিবর্তন আনার কথা বলা হয়েছে, যেখানে ফেডারেল আইনে জন্মসূত্রে নাগরিকত্ব স্বীকৃত নয়। অন্যদিকে দ্বিতীয় নির্বাহী আদেশের লক্ষ্য তথাকথিত বার্থ ট্যুরিজম বন্ধ করা, অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে অন্তঃসত্ত্বা নারীদের পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা ঠেকাতে চায় ট্রাম্প প্রশাসন। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্ট অত্যন্ত দুঃখজনক সিদ্ধান্ত দিয়েছে। এবার আমরা কিছু পরিবর্তন আনছি। আসলে জন্মসূত্রে নাগরিকত্বের এই ব্যবস্থা অন্য একটি কারণে করা হয়েছিল। গৃহযুদ্ধের পর এটি চালু করা হয়। তখন এটি ছিল দাসদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার জন্য, কিন্তু এখন যা হচ্ছে, মানুষ এটিকে ঘিরে ব্যবসা গড়ে তুলছে। ধনী ব্যক্তি
ব্যক্তিরা জন্মসূত্রে নাগরিকত্বকে কেন্দ্র করে ব্যবসা তৈরি করছে। তবে বিশেষজ্ঞদের মতে বার্ড ট্যুরিজমের হার খুবই সীমিত। শিউলি রোসা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। স্পেনের ছিটমহল শহর সেউতায় সীমান্ত আক্রমণের ঘটনায় প্রায় 100 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার। এছাড়া এখনও 3 থেকে 5,000 অভিবাসী সেউতায় অবস্থান করছেন। আর ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে সীমান্ত নিয়ন্ত্রণ প্রতিবেশী দেশের সদিচ্ছার উপর নির্ভর করলে ইউরোপীয় ইউনিয়ন ঝুঁকিতে থাকবে। এদিকে সেউতায় অভিবাসীদের জন্য খাদ্য সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। বেসরকারি সংস্থাগুলো জানিয়েছে সহায়তায় সম্পদ দ্রুত ফুরিয়ে আসছে। স্পেনের ছিটমহল সেউতার সাম্প্রতিক গণ অভিবাসনকে ঘিরে আরও গভীর হয়েছে মানবিক সংকট। মরক্কো থেকে সেউতা ঢুকতে গিয়ে এ পর্যন্ত অন্তত 100 জন নিহত হয়েছে বলে দাবি করেছেন সেউতার স্থানীয় সরকার প্রধান হুয়ান জেসুস বেবাস। ইউরোপীয় পার্লামেন্টের জরুরি বৈঠকে তিনি জানান প্রায় 80,000 মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে প্রায় 75,000 পরে স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেলেও এখনও 3 থেকে 5,000 অনিয়মিত অভিবাসী সেউতায় অবস্থান করছেন। একই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক প্রধান ম্যাগনাস ব্রুনার বলেন সেউতায় প্রবেশকারীর সংখ্যা শহরটির মোট জনসংখ্যার প্রায় সমান, যা নজিরবিহীন। ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে নিরাপত্তা ও অখণ্ডতা লঙ্ঘিত হওয়া গ্রহণযোগ্য নয় জানিয়ে ব্রুনার মরক্কোর সহযোগিতা নিশ্চিত করতে ভিসা নীতি, বাণিজ্য এবং উন্নয়ন সহায়তা সহ সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক উপায় ব্যবহারের কথাও উল্লেখ করেন। এদিকে সেউতায় অভিবাসীদের সহায়তা কাজ করা বেসরকারি সংস্থাগুলো গুরুতর সংকটের কথা জানিয়েছে। অভিবাসীদের জন্য খাদ্য বিতরণকারী এনজিওগুলোর দাবি তাদের সম্পদ দ্রুত ফুরিয়ে আসছে। বিশেষ করে রান্না করে সরাসরি পরিবেশনযোগ্য খাদ্য সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। শুধু শুকনো খাবারের প্যাকেট বিতরণ করে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে সতর্ক করেছেন তারা। পাশাপাশি মানবিক সংকট আরও গভীর হওয়ার আগেই আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাগুলো। শিউলি রোসা, সময় সংবাদ। স্পেনের সেউতায় অভিভাবকহীন অভিবাসী শিশুদের আশ্রয় দিতে অস্থায়ী ঘর ও গাড়ি খুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানবিক সংকট বাড়ায় শিশুদের স্পেনের মূল ভূখণ্ডে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে দেশটির বামপন্থী সরকার। তবে এই উদ্যোগ ঘিরে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক। স্পেনের সেউতায় আশ্রয় কেন্দ্রগুলোতে জায়গা না থাকায় রাস্তায় রাত কাটাতে হচ্ছে অনেক অভিভাবকহীন অভিবাসী শিশুকে। তাদের জন্য নিজেদের অস্থায়ী ঘর ও গাড়ি খুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উপকূলীয় শহরটিতে মানবিক সংকটের মুখে আশ্রয়প্রার্থী শিশুদের স্পেনের মূল ভূখণ্ডে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে দেশটির বামপন্থী সরকার। যুব বিষয়ক মন্ত্রী জানান এখন পর্যন্ত 1300-র বেশি অভিভাবকহীন শিশুকে নিবন্ধন করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের একটি অংশকে মূল ভূখণ্ডে স্থানান্তর করা হতে পারে। তবে এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মূল ভূখণ্ডে শিশুদের স্থানান্তরের বিরোধিতা করছে দেশটির ডানপন্থী বিরোধী দল। এই অবস্থায় সীমান্ত নিরাপত্তা আর রাজনৈতিক মতবিরোধের মাঝে অভিবাসী শিশুদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করাই এখন স্পেনের বড় চ্যালেঞ্জ। বরকতুল্লাহ, সময় সংবাদ। তীব্র খরায় জ্বালানি সাশ্রয়ের পথে হাঁটছে ইউরোপের দুই দেশ রোমানিয়া ও হাঙ্গেরি। দানিউব নদীর পানির স্তর ইতিহাসের সর্বনিম্নে নেমে যাওয়ায় কমেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বিদ্যুৎ সাশ্রয়ের রাজধানীর বুখারেস্ট সহ দেশের বিভিন্ন শহরে নিভিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনার আলো। জারি করা হয়েছে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা। একই অবস্থা হাঙ্গেরিতেও। রোমানিয়ার দীর্ঘস্থায়ী খরা এবার সরাসরি আঘাত হেনেছে দেশটির জ্বালানি খাতে। ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউবের পানির প্রবাহ রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় শীতলীকরণে প্রয়োজনীয় পানি সংকটে পড়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। এতে করে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে আগস্ট জুড়ে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে রোমানিয়া সরকার। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে রাজধানী বুখারেস্টের সিটি হল, রোমানিয়ান অ্যাথেনিয়াম, সেন্ট্রাল ইউনিভার্সিটি লাইব্রেরি, জাতীয় জাদুঘর সহ বিভিন্ন ঐতিহাসিক ও সরকারি ভবনের আলোকসজ্জা বন্ধ রাখা হয়েছে। রাস্তার বাতির উজ্জ্বলতাও প্রায় 1/3 কমিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে শিল্প কারখানায় উৎপাদন সীমিত করা, সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার কমানো এবং সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত ডিজিটাল বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। স্থানীয় বাসিন্দাদের অনেকে এই সংকটকে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়
নয় বরং নীতিগত ব্যর্থতার ফল বলেও মনে করছেন। দীর্ঘদিন ধরে পরিবেশের চেয়ে শিল্প ও কর্পোরেট প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার জন্য নেতিবাচক প্রভাব এখন সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। একই চিত্র প্রতিবেশী দেশ হাঙ্গেরিতেও। রাজধানী বুদাপেস্টের পার্লামেন্ট ভবন, ক্যাসেল ও ঐতিহাসিক চেইন ব্রিজের রাতের আলোকসজ্জা বন্ধ করে দেওয়া হয়েছে। রাতের সৌন্দর্য দেখার সুযোগ হারিয়ে হতাশ পর্যটকেরা। তবে স্থানীয়দের অনেকেই বলছেন বিদ্যুৎ সাশ্রয় এখন বিলাসিতার চেয়ে বেশি জরুরি। জাতীয় বিদ্যুৎ গ্রিড সচল রাখতে এই সিদ্ধান্তকে দায়িত্বশীল পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র হলে ইউরোপে এমন জ্বালানি সংকট ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা দিতে পারে। তবে এই অন্ধকারে অবশ্য উপকার পেয়েছে দানিউবের আরেক বাসিন্দা মেফ্লাই নামের পতঙ্গ। আলোক দূষণের কারণে নদীর তীরের বাতিতে আকৃষ্ট হয়ে প্রতি বছর অসংখ্য মেফ্লাই ডিম পাড়ার আগেই মারা যেত। বিশেষজ্ঞরা বলছেন শহরের আলো নিভিয়ে দেওয়ায় এবার তারা স্বাভাবিকভাবে নদীতে ফিরে ডিম পাড়তে পারছে। কাকুলি আখতার, সময় সংবাদ। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 97 জনে। এখনও 15 জেলায় 1,68,000-এর বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। অন্যদিকে কেনিয়ার লেকের পানি বেড়ে যাওয়ায় কুমির জলহস্তি ঢুকে পড়েছে মানুষের বাড়ি ঘরের কাছে। এদিকে মোজাম্বিক ও ভিয়েতনামে বন্যার প্রাণী নামলেও কাটেরই সংকট। বাড়ির ছাদে রোদ পোহাচ্ছে কুমির, নিচে থই থই পানি, আর সেই পানির নিচে আস্ত একটি জনপদ। যেখানে একসময় ছিল বসত বাড়ি আর ফসলি জমি, সেখানে এখন রাজত্ব করছে কুমির আর জলহস্তি। মধ্য কেনিয়ার বন্যার পানি এতটাই বেড়েছে যে কুমির ঢুকে পড়েছে মানুষের বসত বাড়ির দোরগোড়ায়। বিশেষজ্ঞরা বলছেন কেনিয়ার রিফোর্ট ভ্যালির লেক, বারিঙ্গো সহ আশেপাশের হ্রদগুলোর পানির এমন উচ্চতা অর্ধ শতাব্দীর মধ্যে দেখা যায়নি। এদিকে আসামের 15টি জেলা এখনও বন্যা কবলিত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোলাঘাট। সেখানে প্রায় 54,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। শিবসাগরে প্রায় 49,000 এবং জোরহাটে প্রায় 27,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধানসিঁড়ি ও দয়াং নদীর পানি বাড়তে থাকায় গোলাঘাটের পরিস্থিতিরও আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ধানসিঁড়ি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মোজাম্বিকে বন্যার পানি নেমে গেলেও কাটেনি সংকট। 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের শুরুর দিকে দেশটির বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা হয়। বন্যায় কৃষিজমি, ফসল, গবাদি পশু ও খাবারের মজুদ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও বাজার। তাই একদিকে খাদ্যের উৎপাদন কমেছে, অন্যদিকে পরিবহন খরচও বেড়েছে। এর প্রভাব পড়েছে খাদ্যের মূল্যে। যেসব পরিবার আগে নিজেদের জমিতে উৎপাদিত খাবারের ওপর নির্ভর করত, এখন তাদের বাজার থেকে খাবার কিনতে হচ্ছে বেশি দামে। অন্যদিকে ভিয়েতনামে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে নতুন প্রকল্প শুরু করেছে ইউনেস্কো। জাপান সরকারের অর্থায়নে এনগে আন প্রদেশে এই প্রকল্পের মাধ্যমে আগাম সতর্কবার্তার ব্যবস্থা করা হবে। জনগণকে দুর্যোগের সময় প্রস্তুতি ও নিরাপদে সরিয়ে নেওয়ার বিশেষ প্রশিক্ষণও দেয়া হবে। প্রকল্পটির মাধ্যমে সরাসরি প্রায় 15,000 মানুষ উপকৃত হবে বলে জানিয়েছে ইউনেস্কো। ইশিতা আক্তার, সময় সংবাদ। তীব্র তাপপ্রবাহে একের পর এক দাবানলে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। দাবানলের ঝুঁকি চিহ্নিত করতে ব্রিটেনে ব্যবহার হচ্ছে স্যাটেলাইট, ড্রোন ও ইনফ্রারেড প্রযুক্তি। এদিকে ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোতে আগুনে পুড়েছে 60 হেক্টর বনভূমি। দক্ষিণ কোরিয়ায় কৃষকদের সতর্ক করছে থার্মাল ক্যামেরাযুক্ত ড্রোন। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন অঞ্চল। দাবানলের ঝুঁকি বাড়তে থাকায় প্রযুক্তি নির্ভর নজরদারি জোরদার করেছে ব্রিটেনের জাতীয় ম্যাপিং সংস্থা অর্ডিন্যান্স সার্ভে। স্যাটেলাইট, ড্রোন ও ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে আগুনের ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে দ্রুত সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সার্বিয়ায় প্রায় 300 হেক্টর পাইন বন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন 80 জনের বেশি দমকল কর্মী। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দীর্ঘ তাপপ্রবাহে বিপর্যস্ত হচ্ছে নদী ও জ্বালানি ব্যবস্থাও। বুলগেরিয়ায় দানিউব নদীর পানি নেমে গেছে রেকর্ড পর্যায়ে। পানি কমে যাওয়ায় শীতলীকরণ ব্যবস্থা ব্যাহত হয়ে হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমও বড় ধাক্কায় পড়েছে। একই সময়ে ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ন্যাশনাল পার্কে আগুনে পুড়েছে প্রায় 60 হেক্টর এলাকা। সোমবার থেকে জ্বলতে থাকা আগুনের কারণে পর্যটকদের জন্য পার্কটি বন্ধ রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার উত্তর গিয়ংজাং প্রদেশে কৃষকদের সতর্ক করতে মাঠের ওপর উঠছে থার্মাল ক্যামেরা ও লাউড স্পিকার যুক্ত ড্রোন। ড্রোনের মাধ্যমে অতিরিক্ত গরম এলাকা শনাক্ত করার পাশাপাশি কৃষকদের পানি পান, বিশ্রাম এবং শীতল আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে সৌদি আরবেও তীব্র গরমের কারণে দিনের সবচেয়ে উত্তপ্ত সময়ে খোলা জায়গায় কাজের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। জুলাইয়ে দেশটির কিছু এলাকায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। ফারদিন মাঝার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026। এ উপলক্ষে আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শনী এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেট জেনারেলের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। পরে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ লেখক পি পারমিতার প্রথম উপন্যাস অ্যাপেটাইট। বাংলাদেশি অভিবাসী এক নারীর জীবন নিয়ে লেখা উপন্যাসটি প্রকাশের 3 দিনের মাথায় বিক্রি হয়ে গেছে সব কপি। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী স্ট্যান্ড বুক স্টোরে এই উপলক্ষে আয়োজন করা হয় প্রকাশনা অনুষ্ঠানের। এতে প্রবাসীরা ছাড়াও বিপুল সংখ্যক আমেরিকান লেখক পাঠকরা উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশি মেয়ে এখন আমেরিকান লেখক পি পারমিতা, পুরো নাম পদ্ম পারমিতা। 29 বছর বয়সী এই তরুণীর প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছে পেঙ্গুইন র্যান্ডম হাউসের নিউ ইয়র্কের ডায়াল প্রেস থেকে। তারই প্রকাশনা উৎসবে শত শত দর্শক। বৃহস্পতিবার ম্যানহাটানের বিশ্বখ্যাত বুক স্টোর স্ট্যান্ডে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বইপ্রেমীরা, যাদের মধ্যে বেশিরভাগই আমেরিকান তরুণ তরুণী। ছিলেন বাংলাদেশি প্রবাসী লেখক প্রকাশকরাও। ঢাকার সানবিম স্কুলের এক মেয়ে জারিনা অ্যাপেটাইট উপন্যাসের প্রধান চরিত্র। একসময় উচ্চশিক্ষার জন্য আসেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানে সাবলীল নির্ভার কথামালায় লেখিকা পারমিতা যেভাবে বলছিলেন, এ যেন শুধু জারিনার নয়, একটু একটু করে সবারই গল্প। এটা একটা মেয়ের গল্প যে আমেরিকা এসেছে বাংলাদেশ থেকে। ও হচ্ছে বাবুর্চি হতে চায়, সে একজন রাঁধুনি, কিন্তু হঠাৎ করে সে রেসলিং এর জগতে পড়ে যায়। বইটি প্রকাশের পরপরই আমেরিকান পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র 3 দিনেই শেষ হয়ে গেছে অ্যাপেটাইটের প্রথম সংস্করণের সব কপি। আমি চাই যে সবাই বাংলাদেশ বিষয় জানুক, বাংলাদেশি খাবার বিষয় জানুক। এই জন্য আমি অনেক অনেক বেশি করে বাংলাদেশি খাবার নিয়ে লিখেছি এবং এখন সবাইকে খাওয়াচ্ছি আমরা। কানেকটিকাটের নিউ হ্যাভেনের বাসিন্দা পারমিতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বাংলাদেশে জন্ম নেয়া পারমিতার বাবা জনপ্রিয় লেখক আনিসুল হক, মা মেরিনা ইয়াসমিন ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ার যৌথ অভিযানে অপহৃত 308 জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। দেশটির কাওয়ারা ও নাইজার রাজ্যে পৃথক হামলায় অপহৃত হন তারা। নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, একই দিনে যৌথ নিরাপত্তা দলের এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্ধার অভিযান। উদ্ধার হওয়া 163 জন কাওয়ারার ওরো সম্প্রদায়ের বাসিন্দা, যারা প্রায় 6 মাস ধরে বন্দী ছিলেন। বাকি 145 জনকে প্রতিবেশী নাইজার রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল। উদ্ধার অভিযানে সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশ অংশ নেয়। নিরাপত্তা বাহিনীর মনোবল বাড়াতে সেনা সদস্যদের বেতন 80% পর্যন্ত বাড়ানোর ঘোষণার পরে এই অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্রে জ্বালাপেনো মরিচ খেয়ে সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন 345 জন। তাদের মধ্যে 36 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেক্সিকো থেকে আমদানি করা এই জ্বালাপেনো মরিচ দেশটির 27টি অঙ্গরাজ্যে সরবরাহ করা হয়েছিল। কয়েকটি রেস্তোরাঁয় এর প্রভাব দেখা দেওয়ার পর থেকে বাজারে এটি নিষিদ্ধ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালাপেনো দূষিত মাটিতে জন্মে, তাই মরিচের গায়ে সালমোনেলা ব্যাকটেরিয়ায় লেগে থাকায় এটি খাবারকে দূষিত করে।
দেখতে আর 10টা সাধারণ মরিচের মতো মনে হলেও এই জ্বালাপেনা মরিচ খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের শত শত মানুষ। কারণ এতে পাওয়া গেছে ক্ষতিকর সালমোনেলা ব্যাকটেরিয়া। মেক্সিকো থেকে আমদানি করা এই মরিচ যুক্তরাষ্ট্রের 27টি অঙ্গরাজ্যে সরবরাহ করা হয়েছিল। আর এরই মধ্যে এসব অঙ্গরাজ্যে কয়েক শত মানুষের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি খারাপ দিকে যাওয়ায় আক্রান্তদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, গত কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য সালমোনেলা সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তদন্তে মেক্সিকোর সিনালোয়া অঞ্চলের একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জ্বালাপেনা মরিচের সঙ্গে এই সংক্রমণের যোগসূত্র পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে এসব মরিচ সরবরাহ করেছিল কোস্ট সিট্রাস ডিস্ট্রিবিউটরস। এরপর বাজার থেকে সংশ্লিষ্ট মরিচ প্রত্যাহারের কার্যক্রম শুরু হয়। যেসব রেস্তোরাঁয় এই মরিচ সরবরাহ করা হয়েছিল তারা জ্বালাপেনা ব্যবহার বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালাপেনা মরিচ সালমোনেলা ব্যাকটেরিয়া বহনকারী নয়। এই মরিচ দূষিত মাটিতে জন্মে, তাই মরিচের গায়ে ব্যাকটেরিয়া লেগে থাকায় এটি খাবারকে দূষিত করে। তাই সংক্রমণ এড়াতে খাবার ভালোভাবে ধুয়ে ও রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঈশিতা আক্তার, সময় সংবাদ। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব জনপ্রিয় দ্বীপ শহর ভ্যাকোসোমের। সড়কপথে সহজে পৌঁছানো গেলেও বেশিরভাগ পর্যটকের পছন্দ নৌপথ। কারণ যাত্রাপথ জুড়েই মেলে স্টকহোম আর্কিপেলাগোর অপরূপ সৌন্দর্য। সুইডেন থেকে ভ্যাকোসোম দ্বীপ নিয়ে আরো জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনের স্টকহোম শহরের কোলাহল থেকে মাত্র 1 ঘন্টা দূরত্ব জনপ্রিয় দ্বীপ শহর ভ্যাকসোম। সড়ক পথে সহজে পৌঁছানো গেলেও বেশিরভাগ পর্যটকের পছন্দ নৌপথ। ভ্যাকসোমে পৌঁছাতে নীল জলরাশি, ছোট ছোট দ্বীপ আর সবুজ প্রকৃতি উপভোগের সুযোগ কেই বা হাতছাড়া করতে চায়। স্টকহোম দ্বীপপুঞ্জের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভ্যাকসোম। রাজধানী থেকে সড়ক পথে গাড়িতে প্রায় 40 মিনিটে পৌঁছানো গেলেও বেশিরভাগ পর্যটকই বেছে নেন নৌপথ। কারণ প্রায় 1 ঘন্টার এই যাত্রাতে চোখে পড়ে অসংখ্য ছোট বড় দ্বীপ, লাল হলুদ রঙের কাঠের কটেজ, পাল তোলা নৌকা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। ছোট্ট দ্বীপ শহরটিতে রয়েছে ঐতিহাসিক দুর্গ, রঙিন কাঠের বাড়ি, ক্যাফে, রেস্তোরাঁ ও ছোট ছোট দোকান। গ্রীষ্মকালে এখানে ভিড় করেন দেশি বিদেশি পর্যটকেরা। স্টকহোম থেকে এটা খুব কাছে, এসএল কার্ড দিয়ে আসা যাওয়া এবং আসার সময় যে সুন্দর একটা পরিবেশ, দেখার মতো পরিবেশ, ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো লাগবে। গ্রীষ্মকাল জুড়ে ভ্যাকসোম সুইডেনের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। সহজ যোগাযোগ, শান্ত পরিবেশ ও দ্বীপপুঞ্জের অপরূপ সৌন্দর্যই এই শহরের সবচেয়ে বড় আকর্ষণ। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি ইরানের। সংঘাত শেষ করতে আশাবাদী ট্রাম্পও। হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তেজনায় কাটছে না অনিশ্চয়তা। সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা জোট একটির উপর হামলাকে 3 দেশীয় আক্রমণ হিসেবে ধরা হবে। কাগজের চুক্তি নিরাপত্তা নিশ্চিত করে না, বলল তেহরান। এবং পশ্চিম তীরে নারকীয় তাণ্ডব ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারীদের। ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ। গুলিবিদ্ধদের বহনকারী অ্যাম্বুলেন্সেও আক্রমণ। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।